শিক্ষার্থী তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। যাই হোক, আমরা হয়তো করোনার মধ্যে বেশ আতঙ্কে আছি। এই আতঙ্কিত না হয়ে আমাদের সচেতন হতে হবে, আর মানসিক যে সাহসটা এটা কিন্তু বাড়াতে হবে। তার কারণ আমাদের ইমিউনিটি শক্তিটা কিন্তু নির্ভর করে ইমিউনিটি শক্তির কারণে আমাদের কী হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তাহলে আমাদের যদি মানসিকভাবে যদি আমরা কি হই, একটু সুস্থ থাকতে পারি, সবল থাকতে পারি, তাহলে কিন্তু আমরা যে কোনো ধরনের প্রতিকূলতা মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ। যাই হোক, আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণ নিয়ে। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে অ যোগ চেনা, অচেনা, অ যোগ জানা, অজানা, অ যোগ কেজো, অকেজো। তাহলে অব্যয়সূচক শব্দাংশের সঙ্গে নতুন তিনটি অন্য শব্দ যোগ হয়ে আমাদের তিনটি শব্দ পেয়েছি। একইভাবে অব্যয়সূচক শব্দের সঙ্গে হার, কার, বাদ যোগ করে আমরা প্রহার, প্রকার, প্রবাদ নতুন শব্দ পেয়েছি। আবার কার সঙ্গে যুক্ত হয়ে কারবার, কারসাজি, কারখানা শব্দ পেয়েছি। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হলো যে অপ্রকার এরা তাহলে কি? এটা আমাদের প্রশ্ন হতে পারে যে এরা কি। দেখো, এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমরা একটু এই জায়গায় চলে আসব। তো এরা কি? এর উত্তরটা হচ্ছে এরা হচ্ছে অব্যয়সূচক শব্দাংশ। তবে এরা কি নয়, এরা কিন্তু স্বাধীন পদ নয়। আচ্ছা, কোথায় বসে এরা? এরা অন্য শব্দের পূর্বে বসে এদের কাজ কি? এদের কাজ হচ্ছে নতুন নতুন অর্থবোধক শব্দ তৈরি করা। আচ্ছা, তবে এদের কি নেই? এদের কোনো নিজস্ব কোনো অর্থবাচকতা নেই। তাহলে কি আছে? এরা অর্থদ্যোতকতা সৃষ্টিতে সক্ষম। কীরকম? তাহলে এদেরকে কি বলবো? এদেরকে বলা হবে হচ্ছে উপসর্গ। তাহলে আমরা বলতে পারি যে সকল অব্যয়সূচক শব্দাংশ যারা স্বাধীন পদ নয়, অন্য কোনো শব্দের পূর্বে বসে নতুন নতুন অর্থবোধক শব্দ তৈরি করে অর্থের সংকোচন ঘটায়, সম্প্রসারণ ঘটায়। তবে যাদের কোনো নিজস্ব কি নেই, অর্থবাচকতা নেই, তবে অন্য শব্দের কি করতে পারে? অর্থের দ্বিত্বতা বা অর্থের দ্যোতনা তৈরি করতে সক্ষম। তাদেরকে আমরা তাহলে কি বলবো? উপসর্গ। এই উদাহরণগুলোর মধ্য দিয়ে আরেকবার আমরা স্পষ্ট হব। খেয়াল করো যে যখন চেনা, জানা বা কেজোর আগে যুক্ত হয়েছে, তখন কিন্তু এর নির্দিষ্ট কোনো অর্থ নেই, তার নির্দিষ্ট কোনো অর্থবাচকতা নেই। তাহলে কি করেছে? চেনা, জানা, কেজোর আগে যুক্ত হয়ে অচেনা, অজানা, অকেজো নতুন নতুন অর্থবোধক শব্দ এখানে দিয়েছে। তাহলে এতে কি বোঝা যাচ্ছে? এদের অর্থের দ্বিত্বতা বা দ্যোতনা তৈরি করার ক্ষমতা রয়েছে। আবার দেখো, যখন হার, কার, বাদের পূর্বে যুক্ত হয়েছে, তখন কিন্তু এদের কোনো নিজস্ব অর্থ ছিল না, কিন্তু অন্য শব্দের পূর্বে যোগ হওয়ার কারণে প্রহার, প্রকার, প্রবাদ নতুন করে আমরা তিনটা শব্দ পেয়েছি। আচ্ছা, একইভাবে কার এর কোনো অর্থ নেই, তবে কার যখন বার, সাজি, খানা এদের সঙ্গে যুক্ত হয়েছে, তখন নতুন করে তিনটা অর্থ দিয়েছে আমাদের কারবার, কারসাজি, কারখানা। তাহলে এ থেকে আমরা বলতে পারি উপসর্গের কি নেই? নির্দিষ্ট কোনো অর্থবাচকতা নেই, তবে কি আছে? এদের অর্থের দ্যোতনা তৈরি করার সক্ষমতা রয়েছে। আচ্ছা, তাহলে আমাদের উপসর্গ কত প্রকার? উপসর্গ হচ্ছে প্রধানত 3 প্রকার। আচ্ছা, খাঁটি বাংলা বা বাংলা উপসর্গ, আচ্ছা সংস্কৃত বা তৎসম উপসর্গ, আর হচ্ছে বিদেশি উপসর্গ। খেয়াল করো যে খাঁটি বাংলা বা বাংলা উপসর্গ হচ্ছে আমাদের 21টি। এই 21টিকে তোমাদের সুবিধার্থে আমি একটু ভাগ করে দিয়েছি। তার মধ্যে খেয়াল করো, আমাদের স্বরবর্ণ দিয়ে শুরু হয়েছে এমন বাংলা উপসর্গ আছে কিন্তু 10টি। আচ্ছা, অজ, অঘা, অনা, আর, আন, আব, ইতি, উন। তাহলে এগুলো আমাদের সব শুরু হয়েছে কি দিয়ে? দেখো, স্বরবর্ণ দিয়ে। স্বরবর্ণ দিয়ে শুরু হয়ে আমাদের এরকম 10টি বাংলা উপসর্গ আছে। এছাড়া আছে কু, কদ, বিনিপাতি মানে বিনিপাতি, ভররাম, শশু, সাহা। আচ্ছা, তাহলে আমাদের 21টির মধ্যে স্বরবর্ণ দিয়ে শুরু হয়ে এরকম আছে হচ্ছে 10টি, আর বাকিগুলো কি শুরু হয়েছে? আমাদের ব্যঞ্জন বর্ণ দিয়ে। একইভাবে দেখো, তৎসম বা সংস্কৃত উপসর্গ এরকম আছে 20টি। আজ এখানেও একটা মিল আছে। এখানে যেমন স্বরবর্ণ দিয়ে শুরু হয়ে 10টি ছিল, আমাদের এখানেও দেখো অ দিয়ে শুরু হয়েছে, অপ,
অপি, অতি, অধি, অভি, অনু, আচ্ছা আ, উপ, উত, এরকম। তাহলে স্বরবর্ণতে এখানে 10টি আছে, আর বাকিগুলো আছে আমাদের প্র, প্রতি, পরা, পরি, সু, সম, বি, নি, নির, দূর। তোমাদের সুবিধার্থে আমি এগুলোকে একটু আলাদা করে দিয়েছি। তবে হ্যাঁ, তোমরা ইচ্ছা করলে এর থেকে তোমরা নতুন কোনো নিয়ম বের করেও পড়তে পারো। তোমাদের মুখস্থ রাখার সুবিধার্থে যেটা ভালো হবে তোমরা সেই পন্থাটাই অবলম্বন করবে। তাহলে এই চলে গেল আমাদের বাংলা উপসর্গ কয়টি? 21টি। তাহলে তৎসম উপসর্গ কয়টি? 20টি। তাহলে এখন প্রশ্ন হতে পারে যে বিদেশি উপসর্গ কয়টি? হ্যাঁ, আসলে বিদেশি উপসর্গের নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। তার কারণ দেখো, আমাদের হিন্দি উপসর্গ আছে, ইংরেজি আছে, আরবি আছে, ফার্সি আছে, অনেক ধরনের উপসর্গ আছে। আচ্ছা, এখানে আমরা কিছু বিদেশি উপসর্গ দেখিয়েছি। যেমন ফার্সি উপসর্গের মধ্যে আমরা এখানে দেখেছি ব, বে, বদ, বর, এখানে 4টি আছে। নাফির, কম, নিম, দরকার। আচ্ছা, রবাদ দেই, নাফি, নাফির, কম, নিম, দরকার, এগুলো হচ্ছে আমাদের ফার্সি। আর আরবিটিকে সরকারের খাস, আমলা, গড়, রাজি, মানে রাজি নয়, এখানে খাস, আমলা এবং গড়, এই 4টি হচ্ছে এখানকার আরবি উপসর্গ। আচ্ছা, ইংরেজিতে দেখো আমি লিখেছি সাব জজের হাফ শার্ট এবং হেডমাস্টারের ফুল শার্ট। আচ্ছা, এই সাব এবং হাফ এটা দুইটা, এবং হেড এবং ফুল, এই হচ্ছে আমাদের এখানে ইংরেজি আছে কয়টি? 4টি। তাহলে বিদেশি উপসর্গের মধ্যে আমরা সবগুলো নিয়ে আলোচনা করার সুযোগ হয়নি। আমরা ফার্সি উপসর্গ, আরবি এবং ইংরেজি উপসর্গ নিয়ে আলোচনা করছি। আচ্ছা, তাহলে আমরা এই আলোচনা থেকে কি পেলাম? এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম কি সম্পর্কে? উপসর্গ সম্পর্কে, উপসর্গের প্রকারভেদ সম্পর্কে জানতে পারলাম। তারপর কি জানলাম? খাঁটি বাংলা উপসর্গ কয়টি? 21টি। হ্যাঁ, তাহলে সংস্কৃত উপসর্গ কয়টি বলো তো? 20টি। গুড। তাহলে বিদেশি উপসর্গ কয়টি হবে? নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। ফাইন। আরও কি জেনেছি? একটা প্রশ্নের উত্তর কিন্তু আমি তোমাদেরকে দিয়েছি যে উপসর্গ কাকে বলে। আচ্ছা, উপসর্গের নির্দিষ্ট কোনো অর্থবাচকতা নেই, কিন্তু অর্থ দোতনা তৈরি করতে সক্ষম। এই জিনিসটারও কিন্তু আমি ব্যাখ্যা এখানে দিয়েছি। তার কারণ কি? এরা কি করে না? এরা নির্দিষ্ট কোনো অর্থ প্রকাশ করতে সক্ষম নয়, অর্থাৎ অন্য কোনো শব্দের পূর্বে বসে কি করে? এরা নতুন নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। আচ্ছা, আশা করি আজকের আলোচনাটা তোমাদের ভালো লাগবে, কাজে লাগবে। যাই হোক, তোমরা সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।